বাবা দ্বিতীয় বিয়ে করার পরই মা যেন কেমন হয়ে যাচ্ছে। আমার মা সবসময়ই অনেক হাসি খুশি মানুষ ছিলেন। সাথে ছিলেন বাবার প্রতি অন্ধবিশ্বাসী। বাবা যাই বলতেন মা তাই বিশ্বাস করতেন। বাবা চাকরির কাজে ঢাকা থাকতেন, আর মা আর আমি আমার ছোট বোনকে নিয়ে থাকতেন গ্রামে। বাবা যে মাকে ঠকাচ্ছে তা আমার মায়ের চোখে অন্ধবিশ্বাসের চশমার কারণে ধরা না পড়লেও আমি বুঝতে পেরেছিলাম। সেবার গ্রীষ্মের বন্ধে মা আমাদের নিয়ে বাবার কাছে গেল। বাবা অফিস আর কোয়ার্টার ছিল পাশাপাশি। আমি বাবার অফিসে যেতেই দেখি বুয়া ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দিচ্ছে, আর বাবা তার হাতের উপর হাত দিয়ে ঝাড়ু দেওয়া শেখাচ্ছে। আমি সেদিন মাকে এসে বলতেই মা খেপে যায় আমার উপর, রেগে চড়ও দিয়েছিল। আমি জানি তার মনের জ্বালা কমাতে চড় দিয়েছিল আমার। তবুও মা বাবাকে এক বিন্দু পরিমাণ সন্দেহ করেনি। শুধু বাবাকে বলেছিল যে আমি থাকি আপনার সাথে ঢাকা, ওরা ওর মামার কাছে থাকুক। বাবা সেদিন রেগে গিয়ে বলেছিল, আমার সন্তান মা বাবা ছাড়া থাকবে? ওরা কি অনাথ নাকি? মা আর কথা বাড়াতে পারেনি। তার 3 মাস পরে জানতে জানতে পারলাম বাবা অনেক আগেই ওই বুয়াকে বিয়ে করেছে। এখন থেকে আমাদের খরচ চালানো তার পক্ষে সম্ভব না। হুট করে চারপাশে সব কিছু পাল্টে গেল। বাবা আমাদের অনাথ না করলেও তিনি সন্তানহারা ভাবলেন নিজেকে। মা ধীরে ধীরে কেমন যেন হয়ে গেল। কথা কম বলে, শুধু মাঝে মাঝে চিৎকার করে কান্না করে। এ কানা লজ্জার। গ্রামের মানুষ বলে মায়ের ছেলে হয়নি তাই বাবা আরেকটা বিয়ে করেছে। আজ আমি আর আমার বোন যদি ছেলে হতো তাহলে বাবা নাকি আর বিয়ে করতেন না। আসলেই কি তাই? ছেলে হই বা মেয়ে সন্তানই তো, তারই তো রক্ত। কে বোঝাবে তাদের? অবশ্য মাও তাই ভাবতে শুরু করেছে। মাঝে মাঝেই আমার হাত তার বুকে লাগিয়ে বলে, লুবনা দেখ তো আমার গায়ে জ্বর কিনা। আমি তখন বলতাম, মা জ্বরের তাপমাত্রা কি বুকে থাকে? থাকে কপালে। মা তখন আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে চোখ থেকে পানি ছেড়ে দিত। আমি বুঝতাম না, বুকের আগুন নিভাতে আমার হাত চেপে ধরতো। কি করে নিভাই আমি সেই আগুন? আমি তো আর ছেলেম নই মা। মামার সংসারে আমরা অতিরিক্ত 3 জন মানুষ। মামা হাঁপিয়ে উঠলেও কিছুই বলেনি কখনো। মাঝে মাঝে পাশের রুম থেকে মামির দু একটা কথা ভেসে আসে। শুনেও না শোনার ভান করে থাকতে হবে, কারণ এছাড়া আমাদের আর যাওয়ার জায়গা নেই। সামনেই আমার ইন্টার পরীক্ষা। ভাবছি পরীক্ষা দিয়ে একটা চাকরি নেব। মা আর বোনকে মামার বোঝা থেকে মুক্তি করব। আমিও দেখিয়ে দিতে যাই আমি মেয়ে হয়েও পারি। হঠাৎ মামি এসে বলল, লোবনা তুই তোর নতুন লাল জামাটা পরে নে। আমি হেসে বলি, কেন মামি, যাবা কোথাও? মামি, আমার আপার বাসায়। আমি তার কথা মতন প্রস্তুত হয়ে মাকে বলতে গেলাম যে মামির সাথে যাই। মা আমার মাথায় হাত রেখে বলল, লুবনা, মাথায় কাপড় দিয়ে জামা। আর শোন, যদি জিজ্ঞেস করে তোর বাবা কই, বলবি বাবা বাইরে থাকে। আমি, কেন বলবো? মারা গেছে। মা আমার মুখে হাত দিয়ে চেপে ধরে বললেন, লুবনা, তিনি তোর বাবা, এসব কি বলো? আমি মায়ের ধৈর্যের কথা ভাবছি, কি করে এত কিছুর পরও বাবা কথা ভাবতে পারে। আমি, আচ্ছা মা, যাচ্ছি তো মামির বোনের বাসায়, তারা কেন এত কিছু জানতে চাইবে? মা আর কোনো উত্তর দিল না। মামির সাথে তার বোনের বাসায় যেতেই দেখি অনেকে আমাকে খুব আগ্রহ নিয়ে দেখছে। কেউ নাম জিজ্ঞেস করছে, আর কেউ আবার হাইট মাপছে। আমি কিছুই বুঝে ওঠার আগে মামি এসে বললেন, আমাদের মেয়ে, তাই বলছি না ওর যে কত গুণ তা না দেখলে বুঝবেন না। ও কাজ পারে না এমন কিছু নাই। মামির বোন উঠে বলল, আচ্ছা, ছেলে কি আলাদাভাবে কথা বলতে চায়? পাশে থাকা মহিলা উঠে বলল, তা বলুক। কিরে সেলিম, কথা বলবি নাকি? বলে হেসে দিল। আমি তখন ছেলের মুখের দিকে তাকালাম। আমার বুঝতে বাকি নেই আমার বিয়ের কথা হচ্ছে। আর এই সেলিমই হলো পাত্র। কালো পাঞ্জাবি আর চশমার ফ্রেমে ছেলেটিকে খারাপ লাগছে না। কেন জানি আমার মনের ভিতর ভয় ঢুকে গেল। সবাই আমাদের দুজনকে রুমে রেখে চলে গেল। সেলিম কাশি দিয়ে জিজ্ঞেস করলো, কি নাম আপনার? আমি, লুবনা। সেলিম, এবার ইন্টার দিবেন? আমি, সেলিম, কোন গ্রুপ? আমি, মানবিক। সেলিম, আমি সেলিম, ব্যবসা করি। আর কিছু জানতে চাইলে জিজ্ঞেস করেন। আমি শুধু মাথায় নাড়িয়ে বললাম, না নেই। এরপর মামি আসলো খাবার নিয়ে।
আমায় বলল সেলিমকে খাবার দিতে। আমি মিষ্টির পেয়ালা হাতে নিয়ে তার সামনে ধরলাম। আমার হাত অনবরত কাঁপছে। সেলিম হেসে বলল, টেবিলে রাখুন, হাত থেকে পড়ে যাবে। সবাই চলে যাবার পর মামি আমার পাশে এসে বলে, সেলিমের মনে হয় পছন্দ হয়ে গেল তোকে। কি বিয়ের জন্য তৈরি তো? আমি লজ্জায় কথা বলতে পারছি না। মেয়েদের মনের ভেতর বিয়ে নিয়ে অনেক সুপ্ত অবস্থা থাকে, স্বপ্ন সুপ্ত অবস্থায় থাকে। আমারও আমারও রয়েছে। তবে বাবার কথা মনে হলে বিয়ে করতে মন চায় না আমার। সব ছেলেদের ভিতর চরিত্রহীনের ছাপ দেখতে পাই। বাসায় যেতে রাতে সেলিমের বাড়ি থেকে জানানো হলো আমাকে পছন্দ হয়েছে তাদের। মামির সে কি আনন্দ! আজ মামি আনন্দে গুনগুন গান গাইছে। আমি জানি মামির খুশি কোথায়। আমি শুয়ে ভাবছি সেলিমের কথা। ও কি আমার মনের মতো বর হবে? আমি কি ওর চোখের মনি হব? বারবার ওর চেহারা মনে ভেসে আসছে। আমি কল্পনায় ওকে নিয়ে বহুদূর চলে যাচ্ছি। ভাবছি বিয়ের পর ওকে বলবো মা আর বোনের দায়িত্ব নিতে। কিছুক্ষণ বাদেই মা আমার রুমে আসলো। আমার মাথার কাছে বসে বলল, লুবনা, ছেলেরে কেমন দেখতে? আমি, দেখে কি হবে? আমার বাপও তো সুন্দর ছিলেন। কই, সে তো মাকাল ফলের মতন চরিত্রের অধিকারী হইল। এই ছেলের চরিত্র কেমন তা জানবো কি করে? কিনা পরে জানলাম ছেলের আরো 5টা বিয়ে আছে। মা হেসে বলে, বোকা মেয়ে, তোর মামা খোঁজ নিয়ে দেখেছে ছেলে অনেক ভালো, 3 বোনের 1 ভাই। মামি হঠাৎ দৌড়ে আমার রুমে আসলেন। আমি, কি হয়েছে মামি? মামি, লুবনা নে, ফোন ধর, সেলিম কথা বলবে। আমি ইতস্তত হয়ে ফোন কানে নিলাম। মামি মাকে নিয়ে চলে গেল। আমি ফোন কানে নিয়ে চুপ করে আছি। ওপাশ থেকে সেলিম বলল, কি কাঁপছেন নাকি? আমি হেসে দিলাম। সেলিম, বাসার সবার আপনাকে পছন্দ হয়েছে। আমি, হুম। সেলিম, আমারও। আচ্ছা, আপনার মামা চায় বিয়ে পরের মাসেই হোক, আপনি কি চান? আমি, আমার আলাদা কিছুই চাওয়ার নেই, তবে আমার পরীক্ষার পর হলে ভালো হয়। সেলিম, আমিও তাই চাই। আচ্ছা, আপনার কি রঙের শাড়ি পছন্দ? আমি চুপ করে ভাবছি, সত্যি কি আমার বিয়ে হতে যাচ্ছে? সব কিছু কত দ্রুত হয়ে যাচ্ছে। এভাবে আমাদের কথা বাড়তে থাকে। বিয়ের দিনের পোশাকের রং থেকে শুরু করে সব কিছু ঠিক হয়ে গিয়েছিল। পরের মাসের 5 তারিখ বিয়ের তারিখ। ও পড়ে গেল। আমি দিন গুনছি আর নিজেকে বউয়ের সাজে ভাবছি। এক রাতে সেলিম জানতে চাইলো আমার বাবার কথা। আমি মিথ্যে বলতে পারিনি, সব সত্য বলে দিয়েছিলাম। ভেবেছিলাম আমার জীবনসঙ্গীকে কি করে মিথ্যে বলবো। তার কয়েকদিনের মাথায় সেলিম মামাকে জানিয়ে দেয় আমাকে বিয়ে করা সম্ভব নয়। বাবা আমায় ছেড়ে উম, বাবা আমায় ছেড়েছে। আমি ছেলে নই, তাই। আর সেলিম ছাড়লো, আমার বাবা এমন, তাই। আমার বিয়ে ভাঙার কারণে মা আবারও কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আমার এ মরা কান্না আর ভালো লাগে না। নিজেকে খুব অপয়া মনে হচ্ছে। তুহিনের সাথে কত স্বপ্ন আমারও যেন পা দিতে পদতলিতে করে শেষ করে করে দিল। আচ্ছা, ও কি আমায় নিয়ে ভাবেনি? ও কি করে এত পাষাণ হতে পারে? ইদানিং মা সারাক্ষণই কান্না করে, আর আমি মায়ের কাছে যেতে পারি না। কেন যেন নিজেকেই অপরাধী লাগে। তুহিন এমনটা করতে পারলো? বাবার পর আরও একটা পুরুষের কাছে আমি ঠকে গেলাম। তুহিনকে অনেকবার কল দিয়েছি, ও বারবার কেটে দিচ্ছে। হয়তো সত্যির মুখোমুখি হতে ভয় পায়। কিন্তু ওকে আমায় বলতেই হবে। আমার কি দোষ? ও কি স্বপ্ন দেখেনি আমায় নিয়ে? তাহলে এত আশা দেখানো কি সব অভিনয় ছিল? মামি গুনগুন মামি এখন আর গুনগুন গান গায় না। রান্নাঘরে গেলেই পাতিলের ঝনঝন শব্দে বোঝা যায় তার ভিতরে কত রাগ জমে আছে। মেয়েরা নিজের ভিতরে পুষে থাকা রাগ সবচেয়ে কাছের মানুষের উপর ঝাড়ে, আর তারপর ঝাড়ে রান্নাঘরের থালা বাসনের উপর। মাকে মামি শুনিয়ে শুনিয়ে বলছে, মেয়ে এত সত্যবাদী বানালে এ জামানায় আর বিয়ে দিতে হবে না। বাপ বুচ্চা তা জানলে কোনো ছেলে এমন মেয়ে তুলবে না ঘরে। সবাই ভাবে মেয়ের মায়ের দোষ ছিল তাই সাইরা গেছে, তাহলে মেয়েরও দোষ আছে। আরে তোর যে কইতি বাপ মইরা গেছে, সত্যবাদী হইছে, খুব সত্য কথা বলে বের হয়। আমার বোন কত কষ্ট করে এই ছেলেরা আনলো, দিল সব শেষ করে। ঘরে পচে ঘরে পচে গলে মরবে, কেউ তাকাবে না। আমার যত পোড়া কপাল, স্বামীর ঘরে সুখ করতে আসছি না যেন কবরের আজাব। আল্লাহ আমারে নিয়ে যাও এই অশান্তি থেকে।
মামি কথাগুলো রান্নাঘর থেকে অনবরত বলে যাচ্ছে। মায়ের রুমে গিয়ে দেখি মা নামাজ পড়ছে আর কাঁদছে। নামাজ শেষ হতেই মা আমায় ডাক দিল। মায়ের কাছে যেতেই মা আমায় চড় দিয়ে বলল, তুই কেন তোর বাপের কথা বললি? কেন আমায় এত কথা শোনাস তুই? মা যে আমায় বকছে তাতে আমার কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে মায়ের জন্য। পাশে ছোট বোন শিমু এসে বলল, মা আপার কি দোষ? ওই লোকই তো আপারে ঠকাইছে, তুমি কেন মারো আপারে? মা কাঁদতে কাঁদতে বিছানায় বসে পড়ল। মাথার উপর ছাদ ঠিকই আছে আমাদের, তবে এ ছাদ অপমান ছাড়া কিছুই দেয় না। সেলিম মানে তুহিনকে মেসেজ দিলাম, ভয় নেই, আমি ভিক্ষা চাইবো না, শেষবারের মতন কথা বলতে পারি? তুহিন কিছুক্ষণের মাঝেই কল দিল। মানুষটার সাথে আমার প্রেম নেই, তবুও কিসের জন্য এটা আনোর প্রতি আমি বুঝি না। হয়তো আমার অভ্যাসে পরিণত হয়েছিল। রিসিভ করেই বললাম, বিয়েটা ভেঙে দিলেন ভালো, তবে আমার দোষটা কি? আমাকে তো কিছুই বললেন না। তুহিন চুপ করে আছে। কি হলো? দেখুন, আমার মা নেই, আমার বোনরাই আমার সব। তারা যা বলে আমি তাই করি। আপনার বাবার ব্যাপারটা জেনে তারা আগাতে চায়নি। আমার বাবা ভুল করেছে, তাতে আমার কি দোষ? তুহিন আবার চুপ করে আছে। আচ্ছা, ভালো পরিবারের মেয়ে দেখে বিয়ে করে নিন। তুমি আমার চেয়ে ভালো মানুষ পাবে নিপা। আমি শুধু হাসি দিলাম। এই হাসি আনন্দের না, এই হাসি কারো উপহাস বুঝতে পারার হাসি। বিয়ে না করাই ভালো, বিয়ে করে কষ্ট ছাড়া কিছু পাওয়া যায় না। আমাকে ভালোভাবে পড়তে হবে, পরীক্ষা ভালোভাবে দিতে হবে, মাকে বোঝাতে হবে যে মেয়েরাও দায়িত্ব নিতে জানে। কলেজ থেকে বাসায় এসে দেখি এক মহিলা মামাকে বলছে, মেয়ে আমাদের আর কয়দিন পর ইন্টার পাস করবে, আর আপনি ওর জন্য নিয়ে আসছেন ম্যাট্রিক পাস করা ছেলে। মহিলা উঠে বলে, ছেলে বিদেশে থাকে, শিক্ষা দেয়া কি হয়, টাকাই সব, আর ছেলে নাকি দেখছে তোমার ভাগ্নিকে। মামি মামাকে বলছে, এ পাত্র হাতছাড়া কইরো না বললাম। আমি বাসায় এসে মাকে বলছি, মা আমি বিয়ে করবো না। মা রেগে বলল, তাহলে কি করবি? এত জ্বালাস কেন তোরা আমায়? আমি আমার রুমে এসে শুয়ে শুয়ে ভাবছি, আসলে এত তাড়াতাড়ি আমার তুহিনকে মুছে ফেলা সম্ভব নয়। এত কম সময়ে আমি আরেকজনকে নিয়ে ভাবতে পারবো না। মামা মাকে জানিয়ে দিয়েছে যে এই প্রস্তাব মামার ভালো লাগেনি, আমারও ভালো লাগেনি। কাউকে দেখে ভালো লাগলেই প্রস্তাব দিতে হবে? মা মামাকে বলছে, দেখ, ওর বাবার কথা জেনেও সে বিয়েতে রাজি, এমন আর পাবি? আমিও ভাবছি, সব জেনেও রাজি, তাহলে হয়তো সমস্যা আছে। বিয়ের পর হয়তো বাবার মতন ফেলে চলে যাবে। সিদ্ধান্ত নিলাম, কোনো মতে বিয়ে করবো না, তাতে মামি ঘর থেকে নামিয়ে দিলেও। পরের দিন বাড়ির সামনে আমার ক্লাসমেট আশিক আসলো আমায় সাজেশন দিতে। সেটা মামি দেখতে পেয়েই বাসায় তুমুল কাণ্ড শুরু করেছে। আমি এত বলেছি ও আমার ক্লাসমেট, তা শুনছেই না। তার মধ্যে সে আমার প্রেমিক, আর আমি তার জন্যই বিয়ে করতে চাই না। মা ও আমায় বারবার জিজ্ঞেস করে যাচ্ছে, মামি ঠিক বলছে কিনা তা নিয়ে। আর সহ্য করতে না পেরে বলেই দিলাম আমি বিয়ে করব, আর ওই ছেলেকেই বিয়ে করব। হোক সে অশিক্ষিত বা অল্প শিক্ষিত, তবুও আমি মুক্তি চাই, এই সংসারের বোঝার হাত থেকে মুক্তি চাই। মামাকে বোঝালো, মেয়ে আর মেয়ের মা বিয়েতে রাজি, আমরা কেন বাধা দেই? মামাও রাজি হয়ে গেল। ছেলেকে মামা মা মা মামা দেখেছে, আমি তো দেখিনি, দেখতে চাইও না। আমি তো আর স্বামী সোহাগী হতে চাই না। আমি চাই কারো দাসী হতে, যাতে সে আমার দায়িত্ব নিয়ে মুক্তি দেয়। আমার পরীক্ষার আগের দিন শুক্রবার আমার বিয়ের দিন ঠিক করা হলো। এত কষ্ট করে ফর্ম ফিল আপ করলাম, সেই পরীক্ষা আর দেওয়া হবে না ভাবতে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। বামি এসে বলল, নিপা একটু চেহারার যত্ন নেও, ছেলে বিদেশি, তার সামনে এমন থাকলে চলবে? মা এসে বলে, ওর একটু বোঝাও। কত বললাম, আজ বাদে কাল বিয়ে, মুখে একটু হলুদ দে। আমরা আগের যুগের মানুষ হয়েও তখন মুখে হলুদ দিতাম। মা কই আব্বা? আব্বা তো সেই রূপ দেখে ভুলে থাকে নাই, ঠিকই তো চলে গেছে। মা আর কথা বলল না। বিকালের দিকে পাত্রপক্ষের বাড়ি থেকে কিছু লোক মিষ্টি, গয়না আর শাড়ি দিতে আসলেন। তারা আমায় দেখে খুশি মুখে চলে গেলেন। মামি মাকে শাড়ি দেখাচ্ছে আর বলছে, আপা দেখেন, শাড়ি কিন্তু দামিও মনে হচ্ছে। ওই তুহিন কিন্তু এত দামিও শাড়ি দিত না। আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই ছেলের বোনও নাই, নিপা শান্তিতে থাকবে, আর এই স্বামীর বোন থাকাই ভেজাল। কথাটা শুনেই আমার দিকে বিষণ্ণ হয়ে তাকালো। মামি বিয়ে তো কাল, আজ কেন? কাল, আজ কেন দিল এগুলো?
ভদ্রলোক তাই আজ দিছে। আয় দেখ শাড়িটা পছন্দ হয়েছে কিনা। টকটকে লাল শাড়ি। আমার মনে পড়ে গেল তুহিনের দেওয়া কথাগুলো। টকটকে লাল শাড়িতে আমায় কেমন লাগবে তা ভেবে হেসেছিল কতবার। মানুষের কথার দাম নেই, ঠিক মানুষের জীবনের মতো। কিন্তু ইনি তো না জেনে লাল শাড়ি দিল। কিভাবে বুঝলো লাল শাড়ি আমার পছন্দের? মামা তড়িঘড়ি করে ঘরে ঢুকলো। মাকে এসে বলছে, আপা শুভ সংবাদ আছে। মা হেসে বলে, কি রে? তুহিন বিয়ে করতে রাজি হয়েছে। আসলে তুহিনের বোনদের রাজি করাতে পারছে। আমারে কল দিল। কি বলো? তাহলে আজ যে ওই বাড়ি থেকে এসব দিয়ে গেল। মামি, ফিরিয়ে দিব। কই ম্যাট্রিক পাস ছেলে আর কই বিয়ে পাস। আচ্ছা তাহলে তাদের কল দিয়ে বলো বিয়ে হবে না। আমি অদ্ভুতভাবে তাকিয়ে ভাবছি, আমায় নিয়ে কেমন বেচা কিনা হচ্ছে। আচ্ছা তুহিনকে একবার কল দেই, কি বলো? মামি হেসে বলে, দেও দেও, আমি কথা বলি। আমার বোন খুব খুশি হবে। আর শুনো, এই বিয়ের খটকালি আমি করছি। আমায় কিন্তু শাড়ি কিনে দিতে হবে। মামা তুহিনকে কল দিয়ে একটু আমায় দিতে পারো? বাবা মেয়ের তর্স হয়েছে না বলে হেসে দিল। এর এর মাঝেই মামি কাকে যেন কল দিল। আমি বুঝি ওটার আগেই বলছে, আপনার সাথে আমাদের ভাগ্নির বিয়ে সম্ভব নয়। ওপাশ থেকে কি বলছে বুঝতে পারছি না। মামি বলছে, না আপনাদের ভুল হয়নি কোথাও, শুধু বলছি আমাদের বিদেশি ছেলে পছন্দ নয়। কাল সব জিনিসপত্র পাঠিয়ে দেব। আমি চেঁচিয়ে বললাম, মামা তুহিনকে কি কল দিবা? মামা কল দিয়ে আমার কাছে মোবাইল দিল। হ্যালো, কে? নিপা? তুমি কি খুশি হয়েছ? অনেক ভেবে দেখলাম আসলে তোমাকে শাস্তি দেওয়া উচিত হবে না। আপনি কি জানেন আমার বিয়ে ঠিক হয়েছে? হুম। হয়নি তো? কাল হবে, পারলে মসজিদে আসবেন, এসে দোয়া করে যাবেন। তুমি চুপ করে আছে। বিয়ের আশা একবারই হয়, আবার একবারই ভেঙে যায়। ভাঙা আশা নিয়ে জীবন শুরু করা যায় না। আপনি ভালো কাউকে দেখে বিয়ে করে নিন, যার যার বাবা মা সবাই ভালো চরিত্রে থাকবে। মামার কাছ থেকে ফোন নিয়ে কেটে দিয়ে কেটে দিয়ে বলছে, কি বলছিস? পাগল হয়ে যাচ্ছিস? ছেলে নিয়ে রাজি হয়েছে, নিজে রাজি হয়েছে। এখন রাজি হয়ে কি হবে? কেউ তো নতুন করে স্বপ্ন দেখছে। আর স্বপ্ন ভাঙা যে কি কষ্টের তা আমি জানি মামা। মামি তাকে কলটা দাও, আমি কথা বলবো। মামি কল দিচ্ছে আর মামাকে বলছে, মেয়ে মানুষ এত জেদ ভালো না, যা মন চাই তাই করুক। আমায় ফোনটা দিয়ে চলে গেল। আমি ফোন কানে নিয়ে বারান্দায় আসলাম। এই প্রথম আমি আমার হবু বরের সাথে কথা বলতে চাচ্ছি। তবে আমার কোনো অনুভূতি নেই। অনুভূতি একবার ভোঁতা হয়ে গেলে তা আবার ফিরে পেতে খুব অপেক্ষা করতে হয়। ওপাশ থেকে রিসিভ করে বলছে, মামি থাক, আপনাদের পছন্দের ছেলের সাথে বিয়ে দেন। আর যা আমি কিনেছি তা নিপার জন্যই কিনেছি, ওগুলো ফিরিয়ে দিতে হবে না। ভাববেন ওর বিয়ের উপহার। আমি মামি না। ওপাশ থেকে, কে? যার জন্য শাড়ি কিনেছেন? আমি সে। উনি চুপ করে আছেন। বিদেশ থেকে দেশের মানুষের মশকরা বোঝেন না? মামি মশকরা করেছেন। আমার আপনার দেওয়া লাল শাড়ি খুব পছন্দ হয়েছে। ওপাশ থেকে ভাঙা কণ্ঠে বলছে, সত্যি? হুম। উনি হেসে বলছে, রাত কখন শেষ হবে? আমি কখন আপনাকে দেখব? আমি আর কথা বলতে পারছি না। ভেতর থেকে চাপা কান্না বারবার বের হয়ে আসতে চাইছে। একই কথা আমি তুহিনের মুখেও শুনেছি। ভয় হয় খুবই কথায়। রাখছি এখন। মা আমার পাশে এসে আমার মাথায় হাত দিয়ে বলছে, মা তুই ঠিক কাজ করেছিস। আমার মন ভরে গেছে, তুই কাউকে আঘাত করিসনি। মাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদলাম। শুক্রবার আমার বিয়েটা হয়ে গেল। এদিকে আমাকে সাজানো হচ্ছে। আমি এখনো আমার বরকে দেখিনি। সন্ধ্যা নাগাদ সবাই চলে আসলো। খুব কম মানুষের উপস্থিতিতে আমার বিয়ে সম্পন্ন হয়। বাপ ছাড়া মেয়ে অত ধুমধাম বিয়ে করার আশা করাও পাপ। এক মুখ ঘোমটা দিয়ে আমার বরের সামনে নেওয়া হলো। আশেপাশে সবাই মজা রসিকতা করছে, আমার সেদিকে খেয়াল নেই। আমার খেয়াল কাল আমার পরীক্ষা। সবাই পরীক্ষা দিবে, শুধু আমি ছাড়া। আমাকে শ্বশুর বাড়িতে নিয়ে আসা হলো। আমার সাথে আমার ছোট বোনও এসেছে। সবার সাথে পরিচয় করিয়ে আমার রুমের ভেতর বসিয়ে সবাই চলে গেল। চারদিকে ফুল, তবে আজ ফুল কাটার মতন বিচ্ছে যেন কেন। বিছানা থেকে নেমে আমার কাপড়ের থলেটা খুললাম। অ্যাডমিট কার্ডটা বুকে জড়িয়ে ধরে কাঁদছি আর ভাবছি, আমার বাবাকে দেখানো হলো না আমি মেয়ে হয়েও পারি। এর মাঝে পেছনে কেউ আসার শব্দে আমি থমকে যাই।
পেছনে তাকিয়ে দেখি টোপর পরে দাঁড়িয়ে আছে এক শ্যামবর্ণের পুরুষ। এই বুঝি আমার বর। সবাই তাকে ভেতরে রেখে দরজা বাহির থেকে বন্ধ করে দিয়ে চলে গেল। আমি আমার হাতের অ্যাডমিট পেছনে লুকিয়ে তাকিয়ে আছি নিচের দিকে। অন্য মেয়েদের মতন আমার বর ঘোমটা বর সরাবার আগেই আমায় দেখে ফেলেছে। মা বলে দিল সালাম করতে। হাতে এটা নিয়ে সালাম করব কি করে? এর মাঝে উনি বলল, আপনি কি করছেন ওখানে? আমি মাথা নাড়িয়ে বললাম, কিছু না। আসুন এদিকে, শাড়িতে আপনাকে যতটা সুন্দর লাগবে ভেবেছি তার চেয়েও বেশি ভালো লাগছে। এই বলে সে আমার কাছে এসে বলছে, হাতে কি? কিছু না। উনি হেসে বলল, কি দেখান? আমি হাতের অ্যাডমিট তাকে দেখালাম। উনি হাতে নিয়ে বলল, কাল আপনার পরীক্ষা। হুম, দিব না আমি, ভুলে এনেছিলাম ওটা। উনি বললেন, ভুলে আনেননি? হুম, আসলে ছোট বোনটা ব্যাগ গুছিয়েছে তো, তাই সব দিয়ে দিয়েছে। বেশ তো, তা কাল যার পরীক্ষা সে আজ এমন সেজেগুজে সময় নষ্ট করলে হবে? আমি ওনার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। উনি এর মাঝেই বিছানা থেকে সব ফুল সরিয়ে পরিষ্কার করলেন। আমায় এসে বললেন, কাল কি পরীক্ষা? বাংলা। আচ্ছা, তাহলে সেই বই বের করে পড়েন। কাল আমি পরীক্ষা হলে দিয়ে আসবো, কেমন? আমার চোখ পানিতে ভরে গেল। মানুষটা এভাবে আমার মন পড়তে জানে কিভাবে? আমি যা চাই তাই করে ফেলে। কি হলো? সময় নষ্ট করলে হবে? সবাই পড়ছে, আপনি এই ভারী শাড়ি চেঞ্জ করে নিন। এই বলে দরজা ধাক্কা দিয়ে বলছে, মা দরজা খুলে দাও, আমি বের হব। বাইরের দিকে তার কাজিনরা দরজা খুলে হাসছে। কিরে ভাইয়া, বউ মারলো নাকি? উনি ধমক দিয়ে বলল, মা কই? এর মাঝে মেয়েরা ওনার মাকে বলল, চাচি ফয়সাল ভাইয়া ডাকছে। ওই জানলাম ওনার নাম, ফয়সাল উনি। মা আসতেই বলল, মা আমায় চা করে দিতে পারো? মাথা ব্যথা করছে। মা উঠেই বলে, এখন আর মা নাই, বউকে বল। উনি সবে আসলেন। কই চা পাতা কই চিনি জানে নাকি? চা করতে গেলে রাত ভোর বানিয়ে ফেলবে। আর উনি চা যদি তোমার মতো মজা না হয়। আমি এদিকে মুখ বাঁকিয়ে ভাবছি, আমার চা খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সবাই চলে গেল। ফয়সাল আমার দিকে তাকিয়ে বলছে, কি ব্যাপার, শাড়ি চেঞ্জ করে নিয়ে পড়তে বসেন। আর আস্তে আস্তে পড়বেন প্লিজ, প্রথম দিন তো, মানুষ ভালোভাবে না নিতে পারে। হুম, ঠিক আছে। ফয়সাল ও পাশ থেকে দরজা দিয়ে চলে গেল। আমি পড়তে বসছি, তবে কিছুতেই মনোযোগ দিতে পারছি না। ফয়সাল অনেকটা হুট করে আসা সুন্দর ফুলের মতন, যার ঘ্রাণ নিতে ভালো লাগলেও ভয় হয় এই বুঝি শুকিয়ে যাবে। ফয়সাল আসলেই কি এসব মন থেকে করছে? আচ্ছা, মন থেকে না করে তার লাভই বা কি? কোনো পুরুষ বিয়ের রাতে তার বউকে পড়তে বলতে পারে? তুহিন হলে কি এটা করতো? এই ভাবতে ভাবতেই দরজা খোলার শব্দ। ফয়সাল চা নিয়ে এসেছে। আমার পাশে বসে বলে, নিন চা নিন। এ মা, চা তো আপনি খাবেন, আমি কি পড়বো নাকি? চা আপনার জন্যই বানাতে বলেছি। তাহলে আমায় বলতেন, আমি যেতাম বানাতে। পাগল হয়েছেন? মায়েরা ছেলের বিয়ের পর ভাবে ছেলে পর হয়ে যাচ্ছে, তাই তারা মনে চাপা কষ্টে ভোগে। তাই আমি যত আপনাকে রেখে মাকে আগের মতন খাবার দিতে বলবো, মা তাতে খুশি থাকে। আমি হেসে বললাম, বাবা আপনার দেখছি প্রচুর অভিজ্ঞতা, তো বিয়ে করেছেন নাকি আগেও? হুম, অনেক। আমি মুখ মলিন করে আবার জিজ্ঞেস করলাম, সত্যি? ফয়সাল হো হো করে হেসে বলে, কাল পরীক্ষার খাতায় এসব লিখবেন নাকি? আমি চা হাতে নিয়ে বইয়ের দিকে তাকিয়ে আছি। ফয়সাল আমার পাশেই ঘুমিয়ে গেল। মানুষটা বেশ অদ্ভুত, খুব সহজেই মানুষের মনের মতন হয়ে যায়। আচ্ছা, ও কি এমনই থাকবে? সকাল হতেই ফয়সালের মা ডাকতে এলো আমায়। ফয়সাল ওর মাকে যেই বলল, মা ওর পরীক্ষা আজ, বেশি বেশি দোয়া করো। তিনি রেগে গিয়ে বলে, মানে কিসের পরীক্ষা? আজ বাসায় কত মেহমান আসবে, বউরে দেখতে জানোস? তখন কি বলুম, বউ পরীক্ষা দিতে গেছে। আর এত পড়ে কি হবে শুনি? বউ তোর চেয়ে শিক্ষিত হলে তুই দাম পাবি আর? ইকবাল মায়ের কাছে গিয়ে বলল, মা পরীক্ষা কি সারাদিন রাত হবে? দাম না দিলে এমনিতেই দিবে না। আচ্ছা, যা বলিস, যা ভালো বুঝিস। এই বলে চলে গেল। আমি ফয়সালকে বললাম, থাক না, পরীক্ষা না হয় পরের বার দিব। পরের বার ইচ্ছা নাও থাকতে পারে, আপনি তৈরি হয়ে নিন। আপনাকে হলে দিয়ে আমি মার্কেটে যাব। পরীক্ষা শেষে হলের বাইরে আসা মাত্রই ভাবছি আজ পরীক্ষা দিতে পারবো, সেটা আমি কিভাবে ভেবেছিলাম। এর মাঝে ফয়সাল হাজির। কি ব্যাপার, কেমন হলো?
ভালো, তবে এখন তাড়াতাড়ি চলুন, বাসায় অনেক কাজ। 2 মাস হয়ে গেল, আমারও পরীক্ষা শেষ আজ। ফয়সালের সাথে আমার এখনো সম্পর্কটা আপনি আজ্ঞেতেই রয়ে গেছে। নিজেকে ইদানিং স্বার্থপর মনে হচ্ছে। নিজের ওপরে ওঠার সিঁড়ি হিসেবে আমি ফয়সালকে ব্যবহার করছি না তো? মানুষটা এত হাসি খুশি যে সে কি চায় বা কি তার ইচ্ছে তা আমি বুঝতে পারি না। ভাবতে ভাবতে ঘুম আসছে না। এর মাঝে ফয়সাল কানের কাছে এসে ফিস ফিস করে বলল, নিপা একটা সুন্দর জায়গায় যাবেন? আমি হেসে বলে, কই, এখন তো অনেক রাত। হুম, ওই জায়গাটা এমন রাতেই সুন্দর লাগে। বাসার সবাই কি বলবে? কেউ জানবে না। ভয়ে আমার নাক ঘেমে যায় বারবার। মা যদি জানতে পারে তাহলে রাগারাগি করবে। ফয়সাল আমার নাক মুলে দিয়ে বলে, আপনি কি জানেন নাক ঘামলে সেই মেয়ে স্বামী সোহাগী হয়? আমি খুব মুখ মলিন করে বললাম, আমার মায়ের নাকও ঘামতো। যাক, চলুন যাই। এই বলে পিছনের দরজা দিয়ে দুজন ঝিলের দিকে গেলাম। ভরা পূর্ণিমার আলোয় ঝিলের পানি চকচক করছে। চারদিকে ব্যাঙ ডাকার শব্দ। চারদিকে কেউ নেই, কি ভুতুরে জায়গা। কি বলেন, চাঁদের আলোয় নেশা আছে দেখেন? বাইরের দেশে বসে চাঁদ দেখলে কেন যেন নেশা আসে না। আগে রাতে এই ঝিলে মাছ ধরতাম। চলুন নৌকা নিয়ে ঘুরে আসি। গ্রামের মানুষ চোর বলবে। ফয়সাল আমার হাত ধরে বলে, আরে আসুন তো। ছোট্ট একটি নৌকা, একদম কেয়া পাতার মতো। দুজনের বেশি ওঠা যায় না এমন। ইকবাল এক পাশে বৈঠা নিয়ে বসেছে, আর আমি ওপর প্রান্তে। চাঁদের আলো ধীরে ধীরে প্রখর হচ্ছে। ভয়টা কেটে গেল। জায়গাটা এতই মোহনীয় যে সারা রাত এখানে কাটিয়ে দেওয়া যায়। চারপাশটায় শাপলায় ছেয়ে আছে। ভাবছি, আমার যদি তুহিনের সাথে বিয়ে হতো তাহলে কি এমনই আমায় নিয়ে ঘুরতো, নাকি বাকি বরদের মতন শুধু নিজেরটাই ভাবতো? কেন যেন সব কিছুতেই তুহিনকে ভেবে ফেলি। হঠাৎ নৌকায় ধাক্কা লাগলে আমি আতকে উঠি। বলি, তুহিন সাবধান। কিছুক্ষণ পর থতমত খেয়ে বলি, আস্তে চালান। ফয়সাল আমার দিকে তাকিয়ে আছে। আমি কথা ঘোরার জন্য বলি, জায়গাটা অনেক ভালো লাগছে, আমার মাঝে মাঝে নিয়ে আসবেন? ফয়সাল হেসে বলল, বেশি দিন পারবো না, 2-1 দিনই বাইরে চলে যাব। আবার কয়েক বছর পর বেঁচে থাকলে আসবো। তখন ঝিলে পানি নাও থাকতে পারে। আপনি নাকি আরো 1 মাস থাকবেন? ফয়সাল হেসে বলে, থেকে কি লাভ? আপনার চিন্তায় বাধা দিয়ে লাভ কি? আমি আর কথা বলতে পারলাম না। তবে বুঝেছি ফয়সাল ঠিকই তুহিনের নাম শুনে ফেলেছে। আর কিছুক্ষণ থাকে এখানে? না, মা উঠে না দেখলে রাগ করবে। চলুন যাই। মানুষটা অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। মেঘের মতন কখন কি রকম বুঝে কখন কি হবে বোঝা যায় না। যদিও বা এর দায় আমারই। বাসায় ফিরে চুপ করে শুয়ে আছে। আমি একবার বলতেও পারছি না, মনের কথা খুলে বলুন। সেই সাহস আমার হচ্ছে না। এর মাঝে উনি বলে ওঠে, রেজাল্ট দিবে তো কয়েক মাস পর। আপনি আপাতত কোথায় ভর্তি হবেন তা ভেবে রাখুন। ওসব কথা পরে ভাবা যাবে। আপনি আর কিছুদিন দেশে থেকে যান। কয়েক বছর পর দেশে চলে আসব। এখানে এসে ব্যবসা করব। মা ভাইকে রেখে ওই দেশে ভালো লাগে না। আমি লজ্জা রেখেও বললাম, আর আমি? ফয়সাল আমার দিকে তাকিয়ে কিছু বলছে না। আমি কেন যেন ওর মন বুঝতে পারি না, তা জানি না। হয়তো আমি এখনো তুহিনকে অযথা পুষে রেখেছি, যার কারণে ফয়সালকে জায়গা দেওয়া হচ্ছে না। তুহিন কি অনেক ভালো ছেলে ছিল? উনি বুঝি অনেক শিক্ষিত? জানেন, আমিও ইন্টার প্রথম পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। হঠাৎই বাবা মারা গেল। আমার আর পরীক্ষা দেওয়া হলো না। বিদেশ চলে গেলাম। না হলে সংসার চালাবার মতন কেউ ছিল না। ভাবছি, মানুষটা আজীবনই অন্যের জন্য করে গেছে, নিজের জন্য কিছু রাখেনি। ইচ্ছে হচ্ছে পা ধরে ক্ষমা চাই, কিন্তু নিজের মাঝে জেদটা ছোটবেলা থেকেই বেশি, যার কারণে পারছি না। ফয়সাল 2 দিনের মাথায় বাইরে চলে গেল। ওর মা এই কারণে বারবার আমাকে এই কথা শুনিয়ে যাচ্ছে। অবশ্য আমি এর প্রাপ্য। আমি আমার স্বামীকে বেঁধে রাখতে পারিনি, আমি ব্যর্থ। আমার সাথে প্রতিদিনই কথা হয়, তবে তা যেন মাঝে দেয়াল রেখে। 1 বছর হয়ে গেল। আমি অনার্সে ভর্তি হলাম, শুধু ফয়সালের ইচ্ছে ছিল তাই। এর জন্য শাশুড়ি মা ফয়সালকে নানা কথা শোনাতো। হুট করে এই এলাকার এক স্কুলে আমি চাকরি পেয়ে গেলাম। এটা আমার জন্য অনেক কিছু ছিল। নিজের রোজগারের টাকা দিয়ে মা বোনকে সাহায্য করার আনন্দ আর কিছুতেই নেই। বাসায় এসে শাশুড়িকে বলতে সে বলল, ফয়সাল কি কম খরচ দেয়? তাহলে বলো,
ওরে বলি টাকা বাড়াইয়া দিতে। এই বলে ফয়সালকে কল দিল। বাবা তোর বউরে টাকা দেস না, সে দেখি ইনকামে নামছে। ফয়সাল আমার কাছে ফোনটা দিতে বলল। আমি ভয়ে ভয়ে বলছি, আপনি আপনি চাইলে আমি স্কুলে পড়াতে যাব না। সারাদিন বাসায় একা 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 একা, তাই ভালো লাগে না। শুনুন, মা কি পাশে? হুম। আচ্ছা শুনুন, আমার আপত্তি নাই। আপনি যদি চাকরি করেন তাহলে আমার তাতে আনন্দই। তবে মা আগের দিনের লোক তো, তাই এমন। কষ্ট পাবেন না। আপনি ফোনটা লাউড দিন। আর মিথ্যে মিথ্যে বকা দিব। আমি মিথ্যে মিথ্যে বকা দিব। দেখবেন মা নিজেই পরে রাজি হবে। আচ্ছা বলে লাউড দিলাম। ফয়সাল রাগ করে বলে, চাকরি আমার ঘরে বসে হবে না। তাহলে তুমি তোমার পথ ধরো। আমি এদিকে বিয়ে করে আর দেশে ফিরবো না, বুঝলা? আমি জানি ও অভিনয় করে বলছে, তবু ভিতর থেকে ঘৃণায় কান্না চলে আসছে। আমি অনবরত কাঁদছি। মা আমার কাছ থেকে ফোনটা নিয়ে বলে, ওই তুই এসব কি বলিস? দিদি তো মেয়েরা কান্দায়। আরে বুঝায়া বল, অল্প বয়স তো, মেয়েরা বুঝে না। আর সারাদিন একা থাকে, ওরও তো ব্যস্ত থাকা দরকার। থাক করুক, মাস্টার তো, খারাপ তো আর কিছু না। আমি ঘরে গিয়ে দরজা দিয়ে কাঁদছি। ফয়সাল বারবার কল দিয়ে যাচ্ছে, রিসিভ করে কান্নার জন্য কথা বলতে পারছি না। রিপা কাঁদছো কেন? আমি তো আগেই বলে নিলাম আমি কেঁদেই চলেছি। কি ব্যাপার? বাচ্চাদের মতো কান্না কেন করব? কই আমি কাঁদছি না। তাহলে ভয়েস অমন কেন? আচ্ছা ভিডিও কল দিচ্ছি। ওই যে চোখ লাল হয়ে আছে। যাও, এই কান ধরলাম আর বলবো না। আমি হেসে দিলাম। কান্না করে ভালোই হলো। এখন আপনি থেকে তুমি বলছি। এখন কি তোমার মুখ থেকে তুমি শুনতেও কান্না করতে হবে ম্যাডাম? এভাবেও হাসাতে জানে আমায়। আমি চাকরি করে মা বোনকে আলাদা বাসা করে রেখেছি। মা এখন আগের চেয়ে মনের দিক থেকে শক্তিশালী হয়েছে। সেদিন প্রথম শুনলাম মা বাবাকে অনেক কথা শোনাচ্ছে। মা এখন আর তার ছেলে নেই বলে অশান্তিতে ভোগে না। আমার হাত ধরে বহুদূর পাড়ি দেওয়ার সাহস পায় মা। আমি ধীরে ধীরে প্রহর গুনছি ফয়সাল আসার। হঠাৎ খবর পেলাম ফয়সাল অ্যাক্সিডেন্ট করেছে। হাত ভেঙে গেছে, যার কারণে চাকরিটাও আর নেই, দেশে চলে আসবে। সবই আমার কপালের দোষ। আমি কাউকে সুখী করতে পারিনি, কখনো আর পারবো না। ফয়সাল চলে এলো। বেশিরভাগ সময় ঘরমুখো থাকে, আগের মতন হাসে না, বেশি কথা বলে না, অল্পতেই রেগে যায়। আমি যে সংসারে খরচ দেই তাও ফয়সালের ভালো লাগে না। আমি জানি ও নিজেকে অকেজো ভাবছে। ভাবছে আমি দয়া করি। ভাবছি আমার যে গয়না আছে তা বিক্রি করে ফয়সালকে একটা দোকান নিয়ে দেব। কাজের ভিতর থাকলে ও আর আগের মতন হয়ে যাবে। স্কুল শেষে গয়না বিক্রি করতে এবং দোকান নিতে আমার প্রায় 8টা বেজে গেল। রাত 8টা বেজে গিয়েছিল। ভাবছি ফয়সালকে গিয়ে সারপ্রাইজ দিব, ও খুশি হবে। বাসায় যেতেই দেখি ফয়সাল আর ওর মা সামনে বসে আছে। ফোন অফ কেন? আর কই গিয়েছিলে? মায়ের কাছেও তো যাওনি। ভাবছি ফয়সাল ওর মাকে দেখিয়ে অভিনয় করছে। আসলে কখনো তো এভাবে কথা বলেনি। আমি চুপ করে আছি। ভাবলাম বকা দিয়ে ঠিক হয়ে যাবে। মা উঠেই বলে, কি ফয়সাল, বলছিলাম না মেয়ে মানুষ, স্বামীর চেয়ে বেশি ইনকাম করলে দাম দিতে চায় না। এত রাতে ভদ্র ঘরের বউ বাইরে থাকে। আসলে ওর বাপও মনে হয় এর জন্যই মায়েরে ছাড়ছে, বেশি বুঝে মনে হয়। আমি আর চুপ থাকতে পারলাম না। কি বলছেন মা? এখানে মা আসলো কই দিয়া? ফয়সাল তুমি কিছু বলবো না মাকে? আমার মা কি করছে? ফয়সাল কোনো প্রতিবাদ জানায়নি। তার মানে ও হয়তো ভাবছে। ফয়সাল উঠেই বলে, আমি তো অপদার্থ মানুষ, আমার কথার কি দাম? তোমার ভালো না লাগলে এখান থেকে চলে যেতে পারো। আমি ওখান থেকেই মায়ের কাছে চলে আসলাম। মা অনেক বোঝানোর পরও আমি সিদ্ধান্ত নিলাম ফয়সালকে মুক্তি দিয়ে দেব। ও হয়তো আমার সাফল্য নিতে পারছে না, আমার প্রতিদ্বন্দ্বী ভাবছে। ভালোবাসায় তো দুপক্ষ বলে কিছু নেই। তাহলে হয়তো সে কখনো ভালোই বাসেনি। সারা রাত ঘুমাতে পারছি না। ফয়সাল আর কলও দেয়নি। সকাল 10টা নাগাদ ফয়সাল আগের গেটে এসে হাজির। আমি ওর হাতে কাগজ দেখতে পাচ্ছি। কিসের কাগজ? তাহলে কি এক রাতের মধ্যে ডিভোর্সের কথাও ভেবে ফেলেছে? এই হলো পুরুষ মানুষ, এভাবে কথার দাম দিল। আমার শরীর বল শূন্য হয়ে যাচ্ছে। আমারও কপাল মায়ের মতন হলো। আমার কাছে এসে বলে, আমায় তুমি শাস্তি দিও না নিপা। মানে? থাক, আমি কষ্ট পাইনি। তুমি তালাক দিবে তো দাও, আমি অভিশাপ দিব না তোমায়। আমার মা তো বাবাকে অভিশাপ দিতে থাকে, কারণ বাবা মাকে অন্ধকারে ঠেলে দিয়েছে। আর তুমি আমায় আলোর পথ দেখিয়েছ। তোমায় চাইলেও অভিশাপ দিতে পারবো না।
কই, এনেছো ডিভোর্সের কাগজ? দাও। ফয়সাল কাগজটা হাতে দিল। আমি খুলে দেখি গতকাল যে দোকানটা কিনেছিলাম তার ডকুমেন্টের কাগজ। তুমি দোকানটা আমার নামে নিলে তা আমায় জানালে না, অকারণে এত কথা হজম করলে। আমি অবাক হয়ে বলি, কই পেয়েছো এটা? এক ছেলে এসে দিল, তুমি নাকি ভুলে ফেলে এসেছিলে দোকানে। আমি ওর হাতে কাগজটা দিয়ে বললাম, এটা উপহার তোমার, নতুন জীবন শুরু করো। এই বলে ঘরের ভেতরে যেতে নিব, ফয়সাল আমার হাত ধরে বলল, বারে, আমার ব্যবসায় একজন শিক্ষিত পিএ লাগবে। জি, আমি তো হিসাব জানি না, লোকসানে পড়ে যাব নিপা তোমায় ছাড়া। মায়ের মাঝে এসে বলে, বাবা তুমি আসছো, আমি খুব খুশি হয়েছি বাবা, আমি জানতাম তুমি অমন না। আমার পাগলি মেয়েকে নিয়ে যাও বাবা। শুধু ওকে নিব না মা, আপনারাও যাবেন। মা থেকে যতদিন বাঁচি একত্রেই আজ থেকে যতদিন বাঁচি একত্রেই থাকবো। না বাবা, মেয়ের বাড়ি গিয়ে থাকলে মানুষ কি বলবে? আমি কি আপনার ছেলে না? আর আপনার মেয়ে বেকার না? আমি ফয়সালের মাঝে আবার আগের রূপ দেখতে পাচ্ছি, একদম আগের মানুষ, যাকে আমি নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছিলাম। মা বোনকে নিয়ে আসলাম, শাশুড়ি আর অমত করেনি, তার মতে আমি বিপদের সময় তার ছেলের পাশে দাঁড়িয়েছি। রাত হতে মুষলধারে বৃষ্টি নামলো। আজ আর আমি আগের মতন ভুল করব না। ফয়সালের কানে কানে বললাম, আমায় ওই সুন্দর জায়গায় নিয়ে যাবে? বাইরে তো বৃষ্টি, ছাতা নিয়ে যাব, চলো না। ফয়সাল আমি সেই ঝিলে গেলাম, মাথায় ছাতা দিয়ে দুজন নৌকায় উঠলাম। আমি ফয়সালের মাথায় ছাতা ধরে আছি, আর ফয়সাল বইটা বাইছে। ওর ভারী নিঃশ্বাস আমি অনুভব করছি। মাথার উপর থেকে ছাতাটা সরিয়ে দিলাম। এই কি করছো? আমি হেসে বললাম, বৃষ্টি চাইছে ছুঁয়ে দিতে, আমি কি করে বাধা দিই? বৃষ্টির মাঝে ভূতের উপদ্রব হয় এখানে। আমি ফয়সালকে শক্ত করে জড়িয়ে ধরে বলছি, ভূতের রাজা আমার পাশে থাকতে আমার আবার ভূতের ভয় কি? ফয়সাল ইতস্তত হয়ে চুপ করে আছে। কি ব্যাপার, আমায় ধরছো না কেন? এই যে বললে আমি স্বামী সোহাগী। ফয়সাল আমায় ধরে বলছে, ভাবছি তৃতীয় সন্তান এলে তাকে নিয়েও এখানে আসবো। আমি বুক থেকে মাথা সরিয়ে বললাম, তৃতীয় মানে? বিদেশে আবার বউ বাচ্চা রেখে এসেছো নাকি? ফয়সাল হেসে বলল, বারে, তোমার মা আর আমার মা, এই দুজনই তো আমায় বাবা ডাকে, তারা তো আমার সন্তানই। মানুষটার কথার যেন আমার হৃদয়ের ভেতরে গিয়ে লাগলো। বৃষ্টি তো শরীর ঠান্ডা করে দেয়, আর ওর কথা আমার মনকে ঠান্ডা করে দিয়েছে। বৃষ্টির বেগ বেড়েই চলছে। আমি আবার ওকে শক্ত করে ধরলাম। বুড়ো বয়সে এভাবে আমার সাথে ভিজবে তো? মাছ ছিলে নৌকাটা থেমে আছে, বইটাও বিরক্ত করছে না, ভেসে ভেসে দূরে চলে যাচ্ছে। আমরা দুজনের মন পড়তে ব্যস্ত। বইটা যে ভেসে চলে যাচ্ছে সেদিকে খেয়াল নেই কারো।